বিমস্টেক সম্মেলনে যোগ দিতে কাল থাইল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সাইড লাইনে বৈঠক হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে। দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেনি মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। অস্থিতিশীলতার চেষ্টা হলে হার্ড লাইনে যাওয়ার হুঁশিয়ারি মাহফুজ আলমের। সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন বললেন ফখরুল। অবৈধ টাকার অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ, অভিযোগ রিজভির। এবং চট্টগ্রামের লোহাগড়ায় টানা তৃতীয় দিনের মতো সড়ক দুর্ঘটনা। বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত 10, আহত 4। ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান নিউজ। সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। ঈদ এসেছে সাম্যের বার্তা নিয়ে, কিন্তু এখনও রয়ে গেছে ধনী গরিবের বৈষম্য। এই ঈদেও একটু ভালো খাবার কিংবা কাপড় জোটাতে পারেনি আমাদের সমাজেরই কেউ কেউ। এ নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। এবার বিস্তারিত। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার থাইল্যান্ডে আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সম্মেলনের ফাঁকে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। ঢাকার একটি উচ্চ পর্যায়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বৈঠকটি সোফাক ফরম্যাটে হওয়ার কথা রয়েছে, তবে বৈঠকের সুনির্দিষ্ট সময়ে জানা যায়নি। এর আগে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন জানান, বৈঠকের বিষয়ে আশাবাদী বাংলাদেশ। বাংলাদেশের পক্ষ থেকে দ্বিপক্ষীয় বৈঠকের কথা বলে গত মাসে ভারতকে কূটনৈতিক নোট দেয় অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জঙ্গিবাদের উত্থানের মতো কিছু ঘটেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর কয়েকটি থানা পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা ও হত্যা মামলার নামে আছে, কিন্তু হত্যায় জড়িত নন এমন ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্দোষ কোনো ব্যক্তিকে সাজা দেওয়া হবে না বলেও জানান তিনি। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। ঈদের শুভেচ্ছা জানানো এবং ঈদ পরবর্তী সময় থানা কার্যক্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। খিলক্ষেত, ভাটারা, বাড্ডা সহ বেশ কয়েকটি থানা পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বলেন, আগের চেয়ে বর্তমান পুলিশ অনেক ভালো কাজ করছে। দেশে নাশকতার কোনো শঙ্কা নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এজাহারে অনেকের নাম আছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না, ওই সময় তারা যে দেশে ছিল না তাদের নামও দিয়েছে। এটা একটা পার্টিকুলার কিছু সংখ্যক লোক কিছু ধরনের ইন্টারেস্টে কিছু এই কাজটা করছে। এটা যেন না হয় এই জন্য আমরা কিন্তু ইনভেস্টিগেশনটা খুব প্রপারভাবে করতেছি। কোনোভাবেই যেন কোনো রকমের নিরীহ লোক যেন সাজা না পায়। আপনারা বলবেন যে নিরীহ লোকের কোনো রকমের সাজা হবে না, বাট যারা দুষ্কৃতিকারী তারা কিন্তু ছাড় পাবে। কাউকে মিথ্যে মামলায় হয়রানি করার সুযোগ নেই, তবে কেউ অপরাধ করলে পার পাবে না। আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন, কোনো কিছু হয় নাই। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন জনগণ সাথে নিয়ে, আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। পুলিশের মনোবল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। পুরোপুরি ঠিক হতে একটু সময় লাগবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়, সরকারকে অবশ্যই হার্ড লাইনে যেতে হবে, এই মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে জুলাই আন্দোলনে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মাহফুজ আলম বলেন, বাংলাদেশে চরমপন্থার সুযোগ তৈরি হয়েছে বলে নিউ ইয়র্ক টাইমস যে প্রতিবেদন ছেপেছে তা বিভ্রান্তিকর। এই সুযোগ কাউকে নিতে দেয়া হবে না বলেও জোর দেন তিনি। মাহফুজ আলম বলেন, সবার চেষ্টা থাকবে বাংলাদেশে কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে। যে এখানে একটা চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে নতুন যে পরিস্থিতির কারণে, হাসিনা চলে যাওয়ার কারণে। আমরা মনে করি যে এটা সুযোগটা নিতে দেওয়া হবে না। এটা আমাদের সরকারের পক্ষ থেকে অবস্থান হচ্ছে, এই সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। বরং বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, এই গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা এবং গণতান্ত্রিক পদ্ধতি তে দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা খুবই বলিষ্ঠ ভূমিকা রাখবো। বিএনপি সংস্কারের বিরোধী নয়, বরং সংস্কারের প্রবক্তা, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় একথা বলেন তিনি। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ অবৈধ টাকা ব্যবহার করে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে। বিস্তারিত কাউসার আহমেদের রিপোর্টে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এবার ঈদে উঠান বৈঠক ও পুনর্মিলনী সহ নানা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তারা। এরই অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অংশগ্রহণ করছেন বিভিন্ন অনুষ্ঠানে। মতবিনিময় করেছেন স্থানীয় সাংবাদিকদের সাথে। আমরা কখনোই কথা বলিনি, প্লিজ লিসেন। এতে উঠে আসে সংস্কার প্রসঙ্গ। জানান, বিএনপির অবস্থান সংস্কারের পরিপন্থী এমন অপপ্রচার চালানো হচ্ছে। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। আপনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন কেন? সংস্কারের দাবি তো আমাদের। 2016 সালে আমরা ভিশন 2030 প্রথম আমাদের ম্যাডাম দিয়েছেন, সেই ভিশন 2030তেই কিন্তু আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থার যে পরিবর্তনগুলো করা দরকার সেই কথাগুলো আমরা তখনই বলেছি। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার সংবাদ সম্মেলন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কালো টাকা খরচ করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে আওয়ামী লীগ। এখন এই যে বিষয়গুলো আমরা দেখছি, যে উপদেষ্টাদের কেউ কেউ এই ধরনের যে কথাবার্তাগুলো বলছেন, এটাতেই তো আমাদের আশঙ্কা হয় যে তাদের ভেতরের কোনো উদ্দেশ্য আছে কিনা, এটা আমাদের আশঙ্কা। রিজভী জানান, নির্বাচিত সরকারই বৈধ সরকার, তাই নির্বাচন নিয়ে গড়িমসি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। আমরা তো কখনো এটা না করিনি, বলিনি যে সংস্কারগুলোর সুপারিশ করা দরকার সে সংস্কারগুলো আপনারা সবার সাথে আলাপ আলোচনা করে যে কমিশন করেছেন তাদের দিয়ে দিই। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগড়া এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত 5 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠালে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন এবং 1 জন মারা যান চট্টগ্রামের পদুয়া হাসপাতালে। বাকি 2 জনের চিকিৎসা চলছে, তবে তাদের অবস্থা আশঙ্কাজনক। এর আগে সকাল 8:30টায় লোহাগড়ার চুন্তি এলাকায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারায় এবং বেশ কয়েকবার চালক বাসটি থামানোর চেষ্টা করেন। এর মধ্যেই বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের 7 যাত্রী ঘটনাস্থলে নিহত ও গুরুতর আহত হন 5 জন। এর আগে একই স্থানে ঈদের দিন 2 বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হন। গতকাল একই স্থানে 2টি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এবং 8 জন আহত হন। এবং পরের দিন 1 জন, আজকে 10 জনের প্রাণহানি হলো। আসলে কবে মৃত্যুর মিছিল শেষ হবে আমরা কেউ জানি না। তো এখানে আমরা সরকারের কাছে দৃষ্টি করতেছি এই রাস্তাটা যেন বড় করা হয়। 3 জনকে আহত অবস্থায় পাইছি, আমরা দ্রুত ওদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি, আর বাকি 7 জন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদের ছুটি কাটাতে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। খাগড়াছড়ি ও বরিশালের পর্যটন কেন্দ্রগুলো কানায় কানায় পরিপূর্ণ। এদিকে পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে পর্যটন পুলিশ। নির্বিঘ্নে ছুটি কাটাতে পেরে খুশি পর্যটকরা। আমাদের প্রতিনিধিদের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। ঈদের টানা ছুটি কাটাতে খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটক সমাগম বেড়েছে। আলুটিলা, রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং,
রিছাং ঝর্ণা সবখানেই ভ্রমণ পিপাসুদের ভিড় বেড়েছে। এছাড়া যাতায়াতের সুবিধার্থে খাগড়াছড়ি হয়ে প্রচুর পর্যটক সাজেক যাচ্ছেন। এতে বাড়তি আয় হচ্ছে পর্যটন সংশ্লিষ্টদের। পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ পর্যটকরাও। এই প্রথম খাগড়াছড়িতে এসেছি বেড়াতে, আর হ্যাঁ সুন্দর ন্যাচারাল লাগছে। আমাদের প্রশাসনিক যে সিকিউরিটিগুলো আলহামদুলিল্লাহ আপনার ভালোই, তারা সেফটি দিচ্ছে। একটা আলুটিলা গুহা আছে, এখানে আসলাম যে এটি নাকি অনেক জনপ্রিয়, বিখ্যাত, অনেক সুন্দর দর্শনীয় স্থান। ঘুরতে আমরা গেছিলাম আলুটিলা, আর দিক দিয়ে পার্কটা পুরোটাই অনেক সুন্দর একটা জায়গা। নিচে থাকে ঝুলন্ত জিনিসটা তো বুক করলাম। অন্যদিকে ঈদের ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত বরিশালের সবকটি বিনোদন কেন্দ্র। কর্মময় জীবনের ব্যস্ততা ছেড়ে বরিশালের বিভিন্ন এলাকা থেকে নিজেদের পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে ছুটে আসছেন দর্শনার্থীরা। এবার যে ঈদ পালন করেছি একদম মুক্ত পরিবেশে, মুক্ত হওয়ায় সবার জন্য শুভকামনা। সবসময় তো পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা হয় না, ঈদ উপলক্ষে মা বাবা বোনের মেয়েদের নিয়ে ঘুরতে আসলাম, বিভিন্ন জায়গায় ঘুরলাম। এখানে এসে আমরা অনেক কিছুতেই চললাম, যেমন নৌকা, নাগরদোলা, এসব কিছুতে। ট্রেন অনেক ভালো লাগছে আমাদের। আমরা আসলাম ঈদের দ্বিতীয় দিন, একটা বড় একটা ছুটি আছে ঈদের, তারপর বন্ধুদের নিয়ে হালকা বিকালবেলা একটু ঘোরাফেরা করতে আসলাম আর কি। তো ঈদের সময় তো সবাই একসাথে হই, ফ্যামিলিতে সবাই একসাথে হতে পারি, খুব আনন্দ লাগে, ভালো লাগে। বিনোদন কেন্দ্রসহ বরিশাল নগরীর সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো ছিনতাই সহ অন্য কোনো ঘটনা যেন না ঘটে, সে লক্ষ্যে আমাদের বরিশাল মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম কাজ করছে আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশনায়, দিক নির্দেশনায়। ঈদের এমন বিনোদনের মধ্য দিয়ে সারা বছরের ক্লান্তিকে বিদায় জানাতে চান সাধারণ মানুষ। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। সমাজের প্রতিটি স্তরের মানুষের ঈদ উদযাপনের ধরন এক নয়। কেউ ঈদের পোশাক কেনার জন্য লাখ টাকা খরচ করেন, আবার কেউ কেউ এই বিলাসিতা ভাবতেই পারেন না। তাদের জন্য দুমুঠো ভাত জোটানোই বড় ব্যাপার। এবারের ঈদে এমনই এক গল্প তুলে এনেছেন আমাদের সহকর্মী নূর মোহাম্মদ ভূঁইয়া। ক্যামেরায় ছিলেন লতিফ চৌধুরী। ঈদ কি সবার জীবনে আনন্দ বয়ে আনে? ঈদের চাঁদ কি সমানভাবে সবার জীবনে আলো ছড়ায়, নাকি এই বাঁকা চাঁদের আলোর নিচে কিছু মানুষের জীবন থাকে অন্ধকারে নিমজ্জিত? একজন মালেকা বেগম, তার জীবন যেন আলোর নিচেও অন্ধকারে ঢাকা। এই ঈদেও কোনো আনন্দ তাকে ছুঁতে পারেনি। পচা বাসি খাবার খেয়ে কাটছে তার জীবন। নতুন পোশাক সে তো সোনার হরিণ। বাবা, আমাকে ঈদ খুব কষ্টের ব্যাপার। আমরা কিছু কিনতেও পাই না, কিছু কিনে নাইনাতে নিয়ে খাইতে হয়নি। একটা কাপড় না, একটা কিছু না, সাহায্য করতে হলে আমরা পাই না, সবাই থাপাথাপি করে। পুরনো প্লাস্টিক কুড়িয়ে চলে মালেকার জীবন। জীবিকা আহরণের জন্য এটাই তার একমাত্র উপায়। স্বামী নেই, একমাত্র মেয়েও মারা গেছে। এখন ছোট এক নাতনিকে ঘিরেই চলছে মালেকার জীবন। এই যে দেখছেন, মাথাটা ফাটা, 4টা শিলি পড়ছে। ওষুধ খাওয়ার চাইলে না, পয়সা পাইতেছে না। না, আমার একটা মেয়ে ছিল, মারা গেছে। এই যে নাতিটা ফলে টাকার লেগে ঘরটা ঠিক করতে না, বেজির ডরে ঘরে থাকতারি না, এখানে থাকি। কি করবো কোন? যার কেউ নাই, তার আল্লাহ ছাড়া কেউ নাই। ঈদের সবার ঘরেই থাকে নানান রকম খাবার এবং শরীরে থাকে বাহারি ডিজাইনের পোশাক, কিন্তু অথচ এই ছিন্নমূল মানুষগুলো ঘরেও নেই কোনো তেমন খাবার। পচা বাসি খাবার খেয়ে তাদের দিন পার করতে হচ্ছে। সমাজে বিত্তবানদের প্রতি আহ্বান এই ছিন্নমূল মানুষদের সেবায় এগিয়ে আসার। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বেড়ি বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, কিন্তু কিছু জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই অবস্থায় বাঁধ রক্ষা তথা দুর্যোগ মোকাবেলায় স্থানীয় মানুষদের পাশে থেকে সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসক ৫৫ পদাতিক ডিভিশনের অন্তর্ভুক্ত আশাশুনি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি ভেঙে যাওয়া বাঁধ ও প্লাবিত এলাকা পরিদর্শন করেন এবং সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেন। বর্তমানে আশাশুনি ক্যাম্প থেকে 2টি পেট্রোল টিম দুর্গত এলাকায় অবস্থান করে স্থানীয় লোকজন এবং প্রশাসনকে বাঁধ মেরামতের কাজে সর্বাত্মক সহায়তা দিচ্ছে। এছাড়াও ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের একটি দলকে বাঁধ মেরামতের জন্য সেখানে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে টিকটক করার সময় ছিটকে পড়ে আব্দুল কাইয়ুম ও তারেক নামের 2 যুবক নিহত হয়েছে। বেলা 11:30টার দিকে উপজেলার গঙ্গাসাগর ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের ট্রেনে ছাদে টিকটক করার সময় ছিটকে পড়ে 2 জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন। নিহত কাইয়ুম কুমিল্লার দেবিদার এলাকার করিম মিয়ার ছেলে ও তারেকের বাড়ি জেলার কসবা উপজেলায়। বানায়া হাওরের বরাক বিলে পারাপারের সেতু না থাকায় ঝুঁকিপূর্ণ বাসের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লাখ লাখ মানুষকে। স্থানীয়দের অভিযোগ, যুগের পর যুগ দুর্ভোগ নিয়ে চলাচল করলেও সেতু নির্মাণ হয়নি এখনো। তাই দুর্ভোগ লাঘবে সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। সিলেট থেকে রেজা রুবেলের ক্যামেরায় আজিজুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ আকন। সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সীমান্তবর্তী বানাইয়া হাওরের বরাক বিলে 1996 সালের আগে বর্ষায় নৌকা আর হেমন্তে পায়ে হেঁটে চলাচল করাই ছিল একমাত্র ভরসা। তখন স্থানীয়রা বাঁশের সেতু তৈরি করে 2 উপজেলার যোগাযোগ ব্যবস্থা চালু করে। সেই থেকে শুরু, যা চলছে এখনো। 3 দশক পেরিয়ে গেলেও এখনো নির্মাণ হয়নি একটি সেতু। ফলে ঝুঁকিপূর্ণ বাঁশের সেতু দিয়ে প্রতিদিন চলাচল করছে লক্ষাধিক মানুষ। বর্ষায় পানি বাড়লে বেড়ে যায় দুর্ভোগ। পাকা রাস্তা নয়, মাটির রাস্তা। এখানে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজের বাঁশের ব্রিজ তো হয়েছে, পাকার ব্রিজ হয়েছে না। এখানে প্রতিদিন মানুষ, অনেক ছাত্রছাত্রী স্কুল মাদ্রাসা কলেজে তারা যায়, যাতায়াত সমস্যা খুব কষ্ট হয়। আমরা চেষ্টা করলাম যে আমরা ব্রিজ করার লাগি, কিন্তু আমরা দুর্ভাগ্য, আমরা প্রায় 30 বছর ধরে এই বাঁশের ব্রিজে যাতায়াত করলাম। আমরা মনে হয় স্বাধীনতার পর থেকে এই এলাকা সব থেকে নিপীড়িত এবং অবহেলিত। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও কাজ হয়নি কোনো। ফলে বছরের পর বছর অবহেলিত থেকেছে বানাইয়া হাওর পারের মানুষ। এখনো শান্তিতে রাস্তাঘাটে গিরবাস করতে পারে না, কারণ নৌকা আইলে এখনো নৌকার সময় আইলে নৌকা লাগে। বেস ফাউন্ডেশন এগুলোর জন্য মাটির কি অবস্থা সেগুলো পরীক্ষা করা হয়েছে। এগুলা সব রেজাল্ট আমার জানা মতে মাস 2 আগে এটা উপজেলা থেকে এগুলো সব পাঠানো হয়েছে, জেলা হয়ে সদর দপ্তরে চলে গেছে। হাওড়াঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে দ্রুত একটি সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। রাশেদ আকন, এশিয়ান। খুলনার ডুমুরিয়ায় দ্বীপ সেচ পদ্ধতিতে ড্রাগন চাষ করে ভাগ্য ফিরেছে কৃষক নবদ্বীপ মল্লিকের। তার দেখাদেখি ড্রাগন চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয় আরও অনেকেই। চাষাবাদে সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। ডুমুরিয়া পাইকগাছা প্রতিনিধি মোহাম্মদ আখতারুজ্জামান লিটনের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। খুলনার ডুমুরিয়ার কৃষক নবদ্বীপ মল্লিক উপজেলার বাড়তিয়া এলাকায় 20 শতক জমিতে ড্রিপ সেচ পদ্ধতিতে ড্রাগন বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন। এখানে আমাদের যেটা সুবিধা হচ্ছে, এটা আপনার লেবার কস্ট অনেকটা কম, আর এটা কিন্তু পানি সাশ্রয়ী একটা পদ্ধতি। ফুটায় ফুটায় পানি পড়ে, এটা আসলে আমার জানা ছিল না। আমি কিছুদিন ধরে দেখতেছি, কিন্তু আসলে এটা খুবই ভালো জিনিস। আমি প্রায় এই বাগানটা দেখতে আসি, তো দেখে আমার খুবই পছন্দ হয়েছে। তো আমার খুবই ইচ্ছা হচ্ছে যে আমি নিজেই একটি ড্রাগন বাগান করি। ড্রিপ সেচ পদ্ধতিতে চাষে একদিকে যেমন শ্রমিক খরচ কম লাগে, তেমনি 70% পানি সাশ্রয় করা যায়। এতে কমে খরচও। নবলোক পরিষদের সহযোগিতায় এই পদ্ধতিতে চাষাবাদে আগ্রহ বাড়ছে আরও অনেকের। খুলনা অঞ্চলে আমরাই নবলোক পরিষদ প্রথম পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় এই ড্রিপ সেচ পদ্ধতিটা
যে প্রদর্শনী আমরা বাস্তবায়ন করেছি এবং এই প্রদর্শনীর যে সুবিধাগুলো, এই সুবিধাগুলো আশেপাশের যেসব বাগান আছে তারা সেই কৃষকরা দেখে উদ্বুদ্ধ হবেন। এদিকে ড্রাগন চাষে বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের যেখানে পানির স্বল্পতা আছে সেসব অঞ্চলের জন্য এই ড্রিপ ইরিগেশন খুবই কার্যকরী একটি প্রযুক্তি। আমাদের এখানকার অনেক কৃষক এটা গ্রহণ করেছে। ড্রাগন চাষে স্থানীয় অনেক বেকার যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি আর্থিকভাবেও স্বাবলম্বী হচ্ছে এখানকার মানুষ। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে কাল থাইল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সাইড লাইনে বৈঠক হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেনি মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। অস্থিতিশীলতার চেষ্টা হলে হার্ডলাইনে যাওয়ার হুঁশিয়ারি মাহফুজ আলমের। সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন বললেন ফখরুল। অবৈধ টাকায় অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ, অভিযোগ রিজভীর। এবং চট্টগ্রামের লোহাগাড়ায় টানা তৃতীয় দিনের মতো সড়ক দুর্ঘটনা, বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত 10, আহত 4 জন। এশিয়ান নিউজের পর্যন্তই, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকুন।